হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের। এদিকে চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আজও কর্মচারীদের বিক্ষোভ। জানাবো সরকারকে নির্বাচনের বল বিএনপির কোর্টে ঠেলে দিল। এবং সর্বশেষে জানাবো ইসরায়েলি হামলায় ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক সহ নিহত 2। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। এর আগে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 24শে জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আজও কর্মচারীদের বিক্ষোভ। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজও আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মচারীরা। বেলা 11টার পর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে কর্মচারীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কর্মচারীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, সচিবালয়ে জেগেছে, মানি না মানব না ফ্যাসিবাদ কালো আইন, মানি না মানব না অবৈধ কালো আইন, ফ্যাসিবাদের দালালরা হুঁশিয়ার সাবধান স্লোগান দেন। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত 24শে মে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনের মধ্যে 25শে মে রাতে এই অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ অনুযায়ী 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে সর্বশেষ ঈদের ছুটির আগে 3রা জুন পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ করেছে কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সরকারের 7 জন উপদেষ্টাকে স্মারকলিপিও দিয়েছে তারা। 15 জুনের মধ্যে চাকরি অধ্যাদেশ বাতিল না করলে 16 জুন থেকে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণার হুমকি দিয়েছিলেন কর্মচারী নেতারা। সরকারকে নির্বাচনের বল বিএনপির কোর্টে ঠেলে দিল। লন্ডনে 13 জন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পরে যৌথ ঘোষণায় বলা হয়েছে ডিসেম্বরে নয়, এপ্রিলেও নয়, বরং আগামী রোজা শুরুর আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। খবরটি বিএনপিকে আশাবাদী করেছে। দল মত নির্বিশেষে দেশের সাধারণ মানুষও হয়তো মনে করেছে যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা ও অনিশ্চয়তা কেটে গেছে। প্রশ্ন হলো, এই যৌথ ঘোষণার মধ্য দিয়ে সত্যি কি নির্বাচনের ধোঁয়াশা কেটে গেল, বা এটি বিশ্বাস করার মতো পরিস্থিতি কি এখনো তৈরি হয়েছে যে আর 8 মাস পরে অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে? এখানে এটি স্পষ্ট যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা সে কথা বলেননি। তিনি বলেছেন নির্বাচন আয়োজন করা যেতে পারে, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে। অর্থাৎ যদি এই সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা যায় এবং এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা যায়, তাহলেই কেবল ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এখানে বলা হয়নি যে হবে আর হতে পারের মধ্যে পার্থক্য অনেক। প্রধান উপদেষ্টা হতে পারে বলেছেন, হয়তো নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দায়িত্ব আইনত নির্বাচন কমিশনের বলে। যে কারণে বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের বলেছেন, নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। প্রশ্ন হলো, নির্বাচন যদি আগামী বছরের ফেব্রুয়ারিতে হয়, তাহলে 7-8 মাস আগে নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে কি করে? নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় সাধারণত 2-2.5 মাস আগে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আসা যাক ফেব্রুয়ারি প্রসঙ্গে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য প্রধান উপদেষ্টা যে শর্তের কথা বলেছেন, তার মধ্য দিয়ে তিনি মূলত নির্বাচনের বলটি বিএনপির কোর্টে ঠেলে দিয়েছেন। কেননা বিএনপির সঙ্গে সরকারের সাম্প্রতিক দূরত্ব শুধু নির্বাচনের তারিখ ইস্যুতেই নয়, বরং সংস্কার ও জুলাই সনদ ইস্যুতে বিএনপির যে অবস্থান ও সহযোগিতা সরকার প্রত্যাশা করে, সেখানে যথেষ্ট গ্যাপ আছে বলে দৃশ্যত মনে হয়। এই গ্যাপ পূরণের দায়িত্বটা এখন
বিএনপিকে নিতে হবে। বিএনপি যদি সরকারের সংস্কার প্রস্তাবে পুরোপুরি একমত না হয় এবং এই কারণে যদি সংস্কার প্রক্রিয়াটি বিলম্বিত হয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি করে? সরকার তখন বিএনপির উপরেই দায় চাপিয়ে বলতে পারবে যে তারা সংস্কার প্রক্রিয়া যথেষ্ট সহযোগিতা করছে না। বিএনপি এখনো পর্যন্ত সংবিধান সংস্কার প্রশ্নে ক্রিটিক্যাল। তারা যদি এই অবস্থায় অটল থাকে তাহলে সরকার কি সেটা মানবে? না মানলে বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব কি আরো বাড়বে? ফেব্রুয়ারির মধ্যে সরকার আসলে কোথায় কতটুকু সংস্কার করতে চায় তা এখনো পরিষ্কার নয়। গত 10 মাসে কি কি সংস্কার হলো তা নিয়েও বিতর্ক আছে। 11টি সংস্কার কমিশন যে কয়েকশো সুপারিশ সহ প্রতিবেদন দিয়েছে তার মধ্যে কয়েকটি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের এক দফা আলোচনা হয়েছে এবং দ্বিতীয় ধাপের আলোচনা চলছে। যেসব কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়নি সেগুলোর ভবিষ্যৎ কি? সরকার কি আলোচনা বা ঐক্যমত্য ছাড়াই সেগুলোর বাস্তবায়ন করতে চায় নাকি বাস্তবায়নের জন্য পরবর্তী সরকারের উপর ছেড়ে দেবে? দ্বিতীয়ত, ঐক্যমত্য কমিশনের আলোচনার পরে কোন কোন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য হলো আর কোন বিষয়গুলো এখনো ঐক্যমত্য হয়নি? আনুষ্ঠানিকভাবে তার কোনো তালিকা সরকার এখনো দেয়নি। যেসব বিষয় ঐক্যমত্য হবে না সেগুলোর বিষয়ে সরকারের অবস্থান কি হবে? ফেব্রুয়ারির মধ্যে যদি সরকার প্রধানের ভাষায় সংস্কারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা না যায় তাহলে এর দায় কি বিএনপিকে বহন করতে হবে এবং এই কারণে নির্বাচন পিছিয়ে যাবে? যেহেতু বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি দ্রুত তথা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, ফলে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কি তাহলে কিছু শর্ত দিয়ে বিচার ও সংস্কার প্রক্রিয়ায় বিএনপিকে অধিকতর দায়িত্বশীল করে দিল? অর্থাৎ দ্রুত নির্বাচন চাইলে দ্রুত বিচার ও সংস্কার শেষ করো, এরকম একটি বাধ্যবাধকতা তৈরি করে দেওয়া হলো কিনা এবং সেটি বিএনপির জন্য একটি বড় চাপ তৈরি করবে কিনা? সরকার প্রধান বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে গেলে এই সময়ের মধ্যে বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে। প্রশ্ন হলো বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কার উপর নির্ভর করে? সরকারের উপর, বিএনপির উপর নাকি আদালতের উপর? বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। বিচার বিলম্বিত হলে সেখানে যেমন অবিচারের ঝুঁকি তৈরি হয় তেমনি বিচার ঝটপট করাও বিষয় নয়। প্রতিটি অপরাধ প্রমাণ করতে হয়। পর্যাপ্ত এভিডেন্স ও সাক্ষী ছাড়া বিচার তার মন মতো রায় দিতে পারে না। দিলে সেটি ভবিষ্যতে কোনো না কোনো সময়ে গিয়ে আদালতে চ্যালেঞ্জ হয়, বিতর্কিত হয়। জুলাই অভ্যুত্থানের সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ অনেক অরাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে তার কতটি প্রমাণ করা যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অথচ প্রত্যেকের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে। যেসব সুনির্দিষ্ট অভিযোগের মামলা দেওয়া হতো প্রতিটি মামলায় আসামির সংখ্যা শত শত, নাম উল্লেখে আসামির বাইরেও আছে হাজার হাজার অজ্ঞাত আসামি। এগুলো সঠিক তদন্ত ও অভিযোগপত্র জমা দিতে কত সময় লাগবে সেটি বিরাট প্রশ্ন। বাংলাদেশের বিচার ব্যবস্থায়ও দীর্ঘসূত্রিতা এবং মামলা তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীর যে দক্ষতার ঘাটতির কথা প্রমাণিত, সেখানে এরকম অগণিত মামলার বিচার কাজ কি ফেব্রুয়ারির আগে শেষ হয়ে যাবে? উল্লেখযোগ্য অগ্রগতি বলতে প্রধান উপদেষ্টা কি মামলার রায় বোঝাচ্ছে নাকি অভিযোগপত্র দাখিল সেটি পরিষ্কার নয়। যদি অভিযোগপত্র দাখিলকেও মামলার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে ধরা হয় সেটিও কি এই সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে? যদি না হয় তাহলে কি ফেব্রুয়ারি নির্বাচন হবে না? তার চেয়ে বড় কথা বিচার কাজ কত দ্রুত হবে সেটি নির্ভর করছে আদালতের উপর। সুতরাং তদন্তের ধীরগতি কিংবা বাস্তবিক আরো কিছু কারণে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের উল্লেখযোগ্য অগ্রগতি না হয় সেজন্য কি বিএনপি বা নির্বাচনের দাবিতে সোচ্চার অন্য কোনো দলকে দায়ী করা যাবে? বাস্তবতা হলো সরকারের নীতি নির্ধারক এবং আওয়ামী লীগের শীর্ষ কিছু নেতার বাইরে বাকিদের বিরুদ্ধে হত্যা বা হত্যার নির্দেশ দানের বিষয়টি প্রমাণ করা বেশ কঠিন হবে। এবং যদি সত্যি এখানে ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করা হয়, বিচারে যদি আন্তর্জাতিক মান বজায় রাখা হয় তাহলে যতগুলো মামলা গত 5ই আগস্টের পর থেকে হয়েছে তাতে আগামী 2-3 বছরের সবগুলোর বিচার শেষ করা যাবে কিনা সন্দেহ আছে। বিচার বলতে আদালতের কয়েকটি ধাপ রয়েছে, যেমন অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল কোনো রায় দিলে সেটি উচ্চ আদালত এবং তারপর আপিল বিভাগে নিষ্পত্তির বিষয় রয়েছে। শুধু তাই নয়, আপিল বিভাগে নিষ্পত্তির পরেও থাকে রিভিউয়ের প্রশ্ন। সুতরাং বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি বলতে সরকার প্রধান কোন ধাপ পর্যন্ত বুঝিয়েছেন সেটি পরিষ্কার হওয়া দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।